আলোচনায় চলে যাই। গত ক্লাসে আমরা যে পর্যন্ত পড়েছিলাম তার পরে থেকে শুরু করি। আমরা গত ক্লাসে পড়েছিলাম অ্যামাগা বক্ররেখা, অর্থাৎ দ্রাবিড় রয়, অর্থাৎ আমরা বলেছিলাম যে গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল বিদ্যমান এই পর্যন্ত। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্বের দুটি স্বীকার্যের ত্রুটি ছিল, সেই ত্রুটি আমরা সংশোধন করে পি=, এনআরটি সমীকরণের ক্ষেত্রে সংশোধিত ভ্যান ডের ওয়ালস সমীকরণ পর্যন্ত পড়েছিলাম। নমস্কার আরনিশা, অপ্সরা, শোভন, নমস্কার। আজকে আমরা একটি পরীক্ষা দেখব, যেটা বিজ্ঞানী অ্যান্ড্রুজের একটি পরীক্ষা দেখব। অ্যান্ড্রুজ আলফি শাহারিন, তুমি অনেকদিন পরে লাইভে আসলে। দীপ্রো, সাদেয়া জামান তিশা, নসীন রহমান, ফুয়াদ, তুমি তো অনেকদিন পরে। অ্যান্ড্রুজের পরীক্ষা, এই পরীক্ষাটি কিন্তু বইতে নেই। মনোযোগ সহকারে পরীক্ষাটির বিষয়বস্তু শোনো, আমি আলোচনা করছি। যেহেতু গতদিনের ক্লাস পর্যন্ত আমরা জেনেছিলাম যে গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল বিদ্যমান, তাহলে যেহেতু আন্তঃনবিক আকর্ষণ বল বিদ্যমান, তাহলে গ্যাসকে তরলে পরিণত করার ক্ষেত্রে বিজ্ঞানী অ্যান্ড্রুজ যে পরীক্ষাটি করেছিলেন সেটা হলো চাপ প্রয়োগে গ্যাসকে তরলে পরিণত করা। অর্থাৎ চাপ প্রয়োগ করলে আয়তন কি হ্রাস পায়। তাহলে যেহেতু গ্যাসের কণাগুলোর মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল বিদ্যমান, তাহলে গ্যাস চাপ প্রয়োগ করলে আয়তন কমে একসময় তরলে পরিণত হবে। এই ধারণা থেকে বিজ্ঞানী অ্যান্ড্রুজ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপরে চাপ প্রয়োগে তরলে পরিণত করার পরীক্ষাটি করলেন। নাইমা, ওয়ালাইকুম আসসালাম। উনি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায়, কিন্তু গ্যাস কি তরলে পরিণত হয় না।
48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় কিন্তু গ্যাসটি তরলে পরিণত হয় না। ওনার অবজারভেশন ছিল চাপ প্রয়োগ করলেন, আয়তন কমলো কিন্তু গ্যাসটি তরলে পরিণত হলো না। তখন এমডি নায়েক ফয়সাল কবির কোথায় ছিল এতদিন? বহুদিন পরে তো দেখা পেলাম। এভাবেই কি চলবে? তাহলে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপরে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় কিন্তু গ্যাসটি তরলে পরিণত হয়নি। তরলে পরিণত হয়নি, হলো না। তরলে পরিণত হলো না। তখন উনি অনুধাবন করলেন যে আমি তো চাপ প্রয়োগ করছি, তাহলে আয়তন হ্রাস পেল কিন্তু গ্যাস তরলে পরিণত হলো না, কেন? তখন উনি যেটা অনুধাবন করলেন সেটা হলো যে এই যে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই গ্যাসের গতিশক্তি এত বেশি যে আন্তঃনবিক আকর্ষণ শক্তি থেকে গতিশক্তি সবসময় বেশি আছে। চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পাচ্ছে কিন্তু তাপমাত্রা যেহেতু 48 ডিগ্রি, তাহলে গতিশক্তি তো আর হ্রাস পাচ্ছে না। তাহলে আন্তঃনবিক আকর্ষণ বলের থেকে এই অবস্থায় এই তাপমাত্রায় গতিশক্তি বেশি, সেই কারণে গ্যাস তরলে পরিণত হয়নি। এই ধারণা থেকে তখন উনি তাপমাত্রা কমিয়ে চাপ প্রয়োগ করে দেখলেন কি ঘটে। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ প্রয়োগ করলে আয়তন আরো দ্রুত হ্রাস পেল কিন্তু তরলে পরিণত হলো না। 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা 10 ডিগ্রি হ্রাস করলেন, তখন চাপ প্রয়োগ করলে দেখা গেল যে আয়তন আরো দ্রুত হ্রাস পাচ্ছে। তাহলে এই যেহেতু আরো দ্রুত হ্রাস পেল, তাহলে এই ধারণাটি সঠিক যে তাপমাত্রার কারণে গতিশক্তি বেশি, তাই আন্তঃনবিক আকর্ষণ শক্তির সেই গতিশক্তি থেকে বেশি হচ্ছে না এই তাপমাত্রায়। নুসরাত জাহান মালিহা, যেটা আমি বললাম সেটা তো এখানে লিখেছি নোমান, যে যেহেতু আমরা গত ক্লাসে শেষ করেছিলাম কোন জায়গায়, যে গ্যাসের কণাগুলোর ভিতরে দুর্বল আকর্ষণ বল বিদ্যমান আছে, যেটাকে আমরা ভ্যান ডের ওয়ালস আকর্ষণ বল বলেছিলাম। তাহলে বিজ্ঞানী অ্যান্ড্রুজ চাপ প্রয়োগে গ্যাসকে তরলে পরিণত করার জন্য পরীক্ষাটি করলেন যে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় কিন্তু গ্যাসটি তখন তরলে পরিণত হলো না। আয়তন হ্রাস পেল কিন্তু গ্যাসটি তরলে পরিণত হলো না। তখন উনি অনুধাবন করলেন যে আয়তন হ্রাস পেল, তাহলে আন্তঃনবিক আকর্ষণ বল আছে গ্যাসের কণাগুলোর মধ্যে, চাপ প্রয়োগ করলে আমরা জানি গ্যাসীয় পদার্থের আয়তন সংকুচিত হয় কিন্তু তরলে পরিণত হয়নি। কারণ এই তাপমাত্রা একটা ফ্যাক্টর। আমরা এর আগে গ্যাসের গতিতত্ত্বের শিকার্যে বলেছিলাম গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক, আমরা বের করেও দেখিয়েছিলাম। গতিশক্তি শুধু তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়ালে গতিশক্তি বাড়ে, তাপমাত্রা কমালে গতিশক্তি কমে। তো তখন উনি তাপমাত্রা কমিয়ে প্রান্তি, তুমি তো আজকে ক্লাসে আসনি কেন?
তাপমাত্রা কমিয়ে তখন আবার চাপ প্রয়োগ করলেন, করলে দেখা গেল যে আয়তন আরো দ্রুত হ্রাস পেল, আয়তন আরো দ্রুত হ্রাস পেল, কিন্তু কিন্তু তরলে পরিণত হলো না, কিন্তু গ্যাসটি তরলে পরিণত হলো না। তাহলে যেহেতু তাপমাত্রা 10 ডিগ্রি কমালে ওই একই চাপ প্রয়োগ করলে কিন্তু আয়তন দ্রুত হ্রাস পাচ্ছে, তাহলে ওনার ধারণাটা সঠিক যে তাপমাত্রায় গতিশক্তি যেটা আছে ওই গ্যাসের মধ্যে আন্তঃনৈবিক আকর্ষণ শক্তি থেকে গতিশক্তি বেশি, তাই চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পাচ্ছে কিন্তু গ্যাস তরলে পরিণত হচ্ছে না। এবার 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাপ প্রয়োগ করলে আয়তন আরো দ্রুত হ্রাস পেল। কিন্তু তরলে পরিণত হলো না। আরো দ্রুত হ্রাস পেল কিন্তু গ্যাসটি তরলে পরিণত হলো না। তখন তাপমাত্রা আরো কমিয়ে এই যে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 72.9 এটিএম চাপে গ্যাসটি তরলে পরিণত হলো, কিন্তু 31.1 ডিগ্রির উপরে 32, 38, 48 কিন্তু পরীক্ষাগুলো করা হয়েছিল, সেখানে চাপ প্রয়োগে এই যে 72.9 এখানে চাপ প্রয়োগে গ্যাস তরলে পরিণত হয়েছে, এই 32, 38 বা 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর থেকে আরো অধিক চাপ প্রয়োগ করলেও কিন্তু গ্যাসটি তরলে পরিণত হয়নি। তাহলে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 72.9 এটিএম চাপে কার্বন ডাই অক্সাইড তরলে পরিণত হলো। তাহলে এই তাপমাত্রাকে বলা হয় ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা। এই তাপমাত্রাকে বলা হয় ক্রান্তি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রা। তাহলে যে তাপমাত্রার উপরে গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায় না, কিন্তু ওই তাপমাত্রায় বা তার নিচের তাপমাত্রায় ন্যূনতম সর্বোচ্চ এই তাপমাত্রা, এরপরে আর কিন্তু চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যাবে না। তাহলে ন্যূনতম যে তাপমাত্রার উপরে চাপ প্রয়োগ করলে গ্যাসকে তরলে পরিণত করা যায় না, কিন্তু ওই তাপমাত্রায় চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয়, এই তাপমাত্রাকে বলা হয় সন্ধি তাপমাত্রা। তুমি যদি এখানে তাপমাত্রা আরো 10 ডিগ্রি কমিয়ে প্রায়, তখন আরো কম চাপে, এর থেকে আরো কম চাপে গ্যাসটি তরলে পরিণত হবে। তাহলে এই যে 31.1 ডিগ্রির উপরে তুমি যতই চাপাচাপি করো কোনো লাভ নেই, কারণ এই 31 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে কার্বন ডাই অক্সাইডের আন্তঃনৈবিক আকর্ষণ বলের থেকে গতিশক্তি বেশি ছিল, তাই চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পেলেও গ্যাসটি কিন্তু কখনোই তরলে পরিণত হয়নি। তাহলে সন্ধি তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রার উপরে গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায় না, যে তাপমাত্রার উপরে গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায় না, সেই তাপমাত্রাকে বলা হয় সন্ধি তাপমাত্রা।
বা ক্রিটিক্যাল টেম্পারেচার বা আমরা বলি ক্রান্তি তাপমাত্রা। তাহলে সন্ধি তাপমাত্রায় ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে অর্থাৎ 72.9 এটিএম, ন্যূনতম হচ্ছে 72.9 এটিএম, এর থেকে বেশি করলে আরো দ্রুত তরল হবে, কিন্তু এর থেকে কম চাপ প্রয়োগ করলে কিন্তু এই তাপমাত্রায় তরলে পরিণত হবে না। তাহলে সন্ধি তাপমাত্রায় যে চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয় সেই চাপকে বলা হয় সন্ধি চাপ, সেই চাপকে বলা হয় সন্ধি চাপ। তাহলে সন্ধি তাপমাত্রা কাকে বলে, সন্ধি চাপ কাকে বলে, ইম্পর্টেন্ট দুটো সংজ্ঞা কিন্তু জ্ঞানমূলক। সন্ধি তাপমাত্রায় ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয় সেই চাপকে বলা হয় কি, সন্ধি চাপ। তাহলে গ্যাস তরলীকরণের অ্যান্ড্রুজের এই পরীক্ষা থেকে আমরা অনুধাবন করলাম যে প্রত্যেকটি গ্যাসের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে ওই গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করা যাবে না। চাপ প্রয়োগ করলে তার আয়তন সংকুচিত হবে, কিন্তু গ্যাসটি কখনোই তরলে পরিণত হবে না। তরলে পরিণত করতে গেলে অবশ্যই ওই গ্যাসটিকে সন্ধি তাপমাত্রায় আনতে হবে, তারপরে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যাবে। তাহলে গ্যাস তরলীকরণের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি তুমি চাপ প্রয়োগে গ্যাসকে তরলে পরিণত করতে চাও তাহলে অবশ্যই সন্ধি তাপমাত্রার উপরে চাপ প্রয়োগ করে লাভ নেই, সন্ধি তাপমাত্রা এনে তারপরে চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করতে হবে। তাহলে এই একটা পরীক্ষা গেল, অ্যান্ড্রুজের পরীক্ষা। তাহলে প্রত্যেকটি গ্যাসের একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, কোনো গ্যাসের সাথে কোনো গ্যাসের সন্ধি তাপমাত্রার মিল নেই, কারণ আন্তঃনৈবিক আকর্ষণ বল এক এক গ্যাসের এক এক রকম, সেই কারণে সন্ধি তাপমাত্রা এক এক গ্যাসের এক এক রকম, কারোর সাথে কারো সন্ধি তাপমাত্রার মিল নেই। এই সন্ধি তাপমাত্রা কয়েকটি মুখস্থ করো, বইতে আছে। অক্সিজেনের সন্ধি তাপমাত্রা কত, নাইট্রোজেনের সন্ধি তাপমাত্রা কত, কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত, এগুলো আসতে পারে। এখন আসো আমরা গ্যাস তরলীকরণের আরেকটি পদ্ধতি আলোচনা করি, যেটা বিজ্ঞানী জুল এবং থমসন দুইজন বিজ্ঞানী গ্যাস তরলীকরণের ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টটি করেছিলেন। সেই জন্য একে বলা হয় জুল থমসন প্রভাব বা জুল থমসন ফলাফল। বলেছি সন্ধি তাপমাত্রা এক এক গ্যাসের এক এক রকম। কার্বন ডাইঅক্সাইড যেমন 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 72.9 এটিএম চাপে তরলে পরিণত হয়, তেমনি অন্য আরেকটি গ্যাসের ক্ষেত্রেও তার সন্ধি তাপমাত্রা নির্দিষ্ট। সেই সন্ধি তাপমাত্রাটি 31.1 না, 31.1 শুধু কার্বন ডাইঅক্সাইডের। বুঝেছো? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি সব পদার্থের একরকম? পানি 100 ডিগ্রিতে ফোটে, অ্যালকোহল কি 100 ডিগ্রিতে ফোটে? অ্যালকোহল 78.3 ডিগ্রিতে ফোটে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি। তো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কি 801 ডিগ্রি? সন্ধি তাপমাত্রা ওই গ্যাসের একটি নিজস্ব বৈশিষ্ট্য। কার্বন ডাইঅক্সাইডের যেমন 31.1, অন্য গ্যাসের সন্ধি তাপমাত্রা অন্যরকম। জুল থমসন
জুল থমসন ফলাফল। জুল থমসন ফলাফল, বিজ্ঞানী জুল এবং থমসন দুইজনে এই পরীক্ষাটি করেছিলেন যে গ্যাসকে চাপ প্রয়োগে তরলে পরিণত করার পরীক্ষাটি যেমন করেছিলেন অ্যান্ড্রুজ, তেমনি জুল এবং থমসন যে পরীক্ষাটি করেছিলেন সেটা হলো কোনো গ্যাসকে উচ্চ চাপ বিশিষ্ট এলাকায় একটি পাত্রে গ্যাসীয় পদার্থ আছে। উচ্চ চাপ, তাহলে এখানে ঘনত্ব কি বেশি? উচ্চ চাপ বিশিষ্ট একটি পাত্রে গ্যাসীয় পদার্থ আছে, যে কোনো গ্যাসীয় পদার্থ। এটা একটা স্টপ কর্ক, এটা অফ অন করা যায় সছিদ্র প্লাগের মধ্যে দিয়ে নিম্ন চাপ বিশিষ্ট বৃহৎ এরিয়ায়। উচ্চ চাপ বিশিষ্ট এলাকায় ছোট একটা পাত্রে অনেক উচ্চ চাপে গ্যাসীয় পদার্থ আছে যেখানে ঘনত্ব বেশি, তাকে সছিদ্র প্লাগের মধ্যে দিয়ে হঠাৎ নিম্নচাপ এলাকায় যদি সম্প্রসারিত হতে দেওয়া হয় তাহলে এই পাত্রের তাপমাত্রা হঠাৎ হ্রাস পায়। কারণ এই পাত্রের ভিতর থেকে বাইরে তাপ যেতেও পারবে না, আবার বাইরে থেকে ভিতরে তাপ আসতেও পারবে না, হঠাৎ সম্প্রসারণ, এজন্য রুদ্ধতাপীয় সম্প্রসারণ। তাহলে এই যে যখন সরু ছিদ্র দিয়ে উচ্চ চাপ বিশিষ্ট এলাকা থেকে গ্যাস হঠাৎ নিম্ন চাপ বিশিষ্ট এলাকায় সম্প্রসারিত হচ্ছে, দেখো এখান থেকে যখন বের হচ্ছে তখন কণাগুলো কাছাকাছি আছে, যেহেতু ঘনত্ব বেশি তাহলে কণাগুলো কাছাকাছি আছে। হঠাৎ দূরে ছড়িয়ে পড়তে গেলে আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। এই কণাগুলো কাছাকাছি আছে, এখানে চাপ কম, যে ওই পাত্রে সে দূরে ছড়িয়ে পড়বে তখন আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আর এই কাজ করতে যে শক্তির প্রয়োজন সেই শক্তি অভ্যন্তরীণ শক্তি থেকে শোষিত হবে। এই সিস্টেমের তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে। আর এই যে তাপমাত্রা হ্রাস পেল, ফলে এই গ্যাস তরলে পরিণত হবে। তাহলে এই যে জুল থমসন ফলাফল কাকে বলে, আর এই জুল থমসন ফলাফল প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করা যায়। আমরা যখন সেন্টের শিশি থেকে সেন্টের ক্যান থেকে সেন্ট স্প্রে করি, সেন্ট স্প্রে করলে তোমার গায়ে যখন লাগবে দেখবে এখানে ঠান্ডা অনুভূত হয়, কিন্তু সেন্টের ক্যান যে রুমে আছে তুমিও সেই রুমেই আসো, অ্যাটমসফিয়ারের টেম্পারেচার কিন্তু একই। তাহলে সেন্টের ক্যান থেকে সেন্ট তোমার গায়ে ত্বকের উপরে পড়লে ঠান্ডা অনুভূত কেন হয়? সেন্টের ক্যানের ভিতরে উচ্চ চাপে গ্যাসীয় পদার্থ সংকুচিত ছিল। যখনই হঠাৎ তুমি নিম্ন চাপ এলাকায় একে স্প্রে করেছো, করলে এই ত্বকের উপরে পড়ে ওরা দূরে ছড়িয়ে পড়বে দ্রুত, তখন এই ত্বক থেকে শক্তি শোষণ করে আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ
করে দূরে ছড়িয়ে পড়বে। তাহলে মূল কথা কি দাঁড়ালো, যে উচ্চ চাপ বিশিষ্ট এলাকা থেকে গ্যাসকে কোনো সরু ছিদ্র দিয়ে হঠাৎ নিম্ন চাপ বিশিষ্ট এলাকায় সম্প্রসারিত হতে দিলে এই আন্তঃনবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে যে শক্তির প্রয়োজন হবে সেই শক্তি এই পাত্রের সিস্টেম থেকে শোষণ করবে। তাহলে এই পাত্রের ভিতরের টেম্পারেচার দ্রুত হ্রাস পাবে, ফলে গ্যাসটি তরলে পরিণত হবে। কারণ এই প্রক্রিয়াটি হঠাৎ সম্পন্ন হয়, তাই বাইরে থেকে তাপ ভিতরেও আসতে পারবে না, আবার ভিতর থেকে তাপ কিন্তু বাইরেও যেতে পারবে না, এজন্য রুদ্ধতাপীয় সম্প্রসারণ। তাহলে জুল থমসন ফলাফল বা জুল থমসন প্রভাব কি? জুল থমসন ফলাফল বা জুল থমসন প্রভাব কাজে লাগিয়ে গ্যাসকে তরলে পরিণত করা যায়। তাহলে একটা পদ্ধতি, তাহলে দুটো পদ্ধতি আমরা আলোচনা করলাম। একটা হলো সন্ধি তাপমাত্রা এনে চাপ প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করা যায়, আর একটা পদ্ধতি হলো জুল থমসন ফলাফল প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করা যায়। আরেকটি পদ্ধতি হলো হিম মিশ্রণ প্রয়োগ। হিম মিশ্রণ প্রয়োগ, হিম মিশ্রণ, হিম মানে কি? ঠান্ডা। তাহলে এমন কিছু পদার্থের মিশ্রণ আছে যেখানে টেম্পারেচার স্বাভাবিক টেম্পারেচার থেকে অনেক কম থাকে, সেই মিশ্রণের টেম্পারেচার, যেমন সোডিয়াম ক্লোরাইড বরফের মিশ্রণ, -20°C, আর ক্যালসিয়াম ক্লোরাইড, বিগলিত ক্যালসিয়াম ক্লোরাইড এবং বরফের মিশ্রণ -54°C, আর কঠিন কার্বন ডাই অক্সাইড অর্থাৎ ড্রাই আইস প্লাস ইথার -110°C। এই যে এই মিশ্রণগুলোকে বলা হয় হিম মিশ্রণ। তাহলে একটা বাক্সের ভিতরে তাপ অন্তরক পদার্থ দিয়ে বাক্সের ওয়ালগুলো তৈরি, কারণ আইসক্রিমের যে বক্সগুলো থাকে, আইসক্রিমের বক্সের ভিতর থেকে তাপ বাইরে যেতে পারে না, আবার বাইরে থেকে তাপ কিন্তু ভিতরে আসতে পারে না। তো এরকম তাপ অন্তরক পদার্থ দিয়ে বাক্সটি তৈরি। সেই বাক্সের মধ্যে আমি যে কোনো হিম মিশ্রণ রাখবো। যদি সোডিয়াম ক্লোরাইডের বরফের মিশ্রণ রাখি তাহলে ওখানকার টেম্পারেচার হবে -20°C। যদি ক্যালসিয়াম ক্লোরাইডের বরফের মিশ্রণ রাখি, বিগলিত ক্যালসিয়াম ক্লোরাইড, গলিত ক্যালসিয়াম ক্লোরাইড আর বরফের মিশ্রণ রাখি, তাহলে -54°। কঠিন কার্বন ডাই অক্সাইড আর ইথারের মিশ্রণ যদি রাখি -110°, তাহলে ওই বাক্সের ভিতরে 1 সিলিন্ডার গ্যাস আমি সিলিন্ডার ধরে বাক্সের ভিতরে রেখে বাক্সর মুখ আটকিয়ে রাখবো। কিছুক্ষণ পর দেখা যাবে যে ওই সিলিন্ডারের গ্যাস তরলে পরিণত হয়েছে, কারণ ওই গ্যাসটি যদি -30°C তরলে পরিণত হয়, তাহলে এই 2 নম্বর হিম মিশ্রণের মধ্যে রাখলেও তরলে পরিণত হবে। যদি গ্যাসটি -70° বা -80°তে তরলে পরিণত হয়, তাহলে এই 3 নম্বর হিম মিশ্রণের দ্রবণের মধ্যে রাখবো, মিশ্রণের মধ্যে, তাহলে এটা তরলে, ওই গ্যাসটি তরলে পরিণত হবে। তাহলে হিম মিশ্রণ প্রয়োগে গ্যাস তরলে পরিণত করা যায়। তাহলে গ্যাস তরলীকরণের দুটি পদ্ধতি আলোচনা করা আছে। একটা হলো আগেই বলেছি অ্যান্ড্রুজের পরীক্ষা, যেটা সন্ধি তাপমাত্রা এনে চাপ প্রয়োগে গ্যাসকে তরলে পরিণত করা। 2 নম্বর হলো জুল থমসন ফলাফল প্রয়োগ করে। 3 নম্বর হলো হিম মিশ্রণ প্রয়োগ করে।
তবে এই জুল থমসন ফলাফল প্রয়োগ করে গ্যাসকে তরলে পরিণত করতে গিয়ে দুটি গ্যাসকে কিন্তু তরলে পরিণত করা যায়নি এই জুল থমসন ফলাফল প্রয়োগ করে। গতদিন যে আমাগা বক্ররেখায় দেখিয়েছিলাম হাইড্রোজেন এবং হিলিয়াম, হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটি গ্যাসের ক্ষেত্রে এই জুল থমসন ফলাফল কাজ করেনি। উচ্চচাপ এলাকা থেকে হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটো গ্যাসকে হঠাৎ নিম্নচাপ এলাকায় সম্প্রসারিত হতে দিলে তাপমাত্রা হ্রাস না পেয়ে উল্টো বৃদ্ধি পায় দেখা গেল। তখন বিজ্ঞানীরা মনে করেছিল যে এই গ্যাস দুটি রিয়েল গ্যাস বলা হয় এদেরকে, অর্থাৎ এদেরকে কখনো তরলে পরিণত করা যাবে না, এরা সব সময় গ্যাসীয় অবস্থায় থাকে। তো পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে না, ওই গ্যাসগুলোর আন্তঃনৈবিক আকর্ষণ বল এতটাই কম, যেহেতু হালকা গ্যাস হাইড্রোজেন আর হিলিয়াম, এদের আন্তঃনৈবিক আকর্ষণ বল এতটাই কম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, অর্থাৎ অতি নিম্ন তাপমাত্রায় আগে আনতে হবে এদেরকে। তাপমাত্রা কমালে আন্তঃনৈবিক আকর্ষণ বল বাড়ে, গতিশক্তি কমে। তো -240 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিলিয়াম আর -80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন, এই তাপমাত্রায় এনে তারপরে জুল থমসন ফলাফল প্রয়োগ করলে ওরা তখন তরলে পরিণত হয়। অর্থাৎ যে তাপমাত্রার উপরে জুল থমসন ফলাফল কাজ করে না সেই তাপমাত্রাকে বলা হয় উৎক্রম তাপমাত্রা। এই উৎক্রম তাপমাত্রা কাকে বলে এটা আমি অফলাইনে কিন্তু উৎক্রম তাপমাত্রাটা বলতে ভুলে গিয়েছিলাম, মনে পড়লো এখন। উৎক্রম তাপমাত্রা কাকে বলে? আমরা জানি সব গ্যাসকেই উচ্চচাপ থেকে হঠাৎ নিম্নচাপ এলাকায় সম্প্রসারিত করলে তাপমাত্রা হ্রাস পায় এই সিস্টেমের, কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে দেখা গেল উল্টো হচ্ছে। অর্থাৎ উচ্চচাপ থেকে হঠাৎ নিম্নচাপ এলাকায় সম্প্রসারিত হতে দিলে হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে তাপমাত্রা না কমে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার মানে জুল থমসন ফলাফল হাইড্রোজেন এবং হিলিয়ামের উপরে কাজ করে না। তখন বিজ্ঞানীরা মনে করেছিলেন যে এই দুটি গ্যাসকে মনে হয় কখনোই তরলে পরিণত করা যাবে না, তাই এদের নাম দিয়েছিল যে এরা হলো রিয়েল গ্যাস, এদেরকে তরলে পরিণত করা যাবে না। যেহেতু আন্তঃনৈবিক আকর্ষণ বল অনেক কম, আণবিক ভর কম গ্যাস দুটোর, তাই এদেরকে নিম্ন তাপমাত্রায় এনে তারপরে উচ্চচাপ এলাকা থেকে হঠাৎ নিম্নচাপ এলাকায় সম্প্রসারিত হতে দিলে তখন জুল থমসন ফলাফল কাজ করে। তাহলে দেখা গেল যে মাইনাস হিলিয়াম -240 ডিগ্রি সেন্টিগ্রেড আর হাইড্রোজেন -80 ডিগ্রি সেন্টিগ্রেড। উল্টে গেল কিনা কি জানি, বই দেখো, বইতে আছে। হাইড্রোজেনকে -80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এনে তারপরে জুল থমসন ফলাফল কাজ করবে ওর উপরে, আর হিলিয়াম -240 ডিগ্রিতে আগে আনতে হবে, তারপরে উচ্চচাপ এলাকা থেকে হঠাৎ নিম্নচাপ এলাকায় সম্প্রসারিত করলে তখন জুল থমসন ফলাফল কাজ করবে এবং গ্যাস দুটি তরলে পরিণত হবে। এখন আসো আমাদের আর একটা টপিক বাদ আছে, সেটা হলো বাষ্পচাপ কাকে বলে আর গ্যাস আর বাষ্পের মধ্যে পার্থক্য কি। এই দুটো হলে আমাদের থিওরি শেষ হয়ে যায়।
একটা পাত্রে কিছু তরল পদার্থ আছে, যে কোনো তরল। এই তরলের মাঝের কণাগুলো খেয়াল করো, এই যে মাঝের এই কণাটি আছে, এই কণাটির চারিপাশে কিন্তু এই তরলের অণুগুলো বিদ্যমান, এই কণাটির চারিপাশে কণাগুলো বিদ্যমান। তাহলে এই কণাটির আন্তঃনৈবিক আকর্ষণ বল বেশি থাকবে। কিন্তু এই যে পৃষ্ঠতলে যে কণাটি আছে, মনে করো এটা, এর কিন্তু উপরের পৃষ্ঠটা উন্মুক্ত, এই পাশে তো কোনো তরল কণা নেই, এর তিন দিকে তরল পদার্থের কণা আছে। তাহলে এর আন্তঃনৈবিক আকর্ষণ বল কম হবে এর তুলনায়। প্রত্যেকটি তরলের উপরের পৃষ্ঠে যে তরল কণাগুলো থাকে, তুলনামূলকভাবে তার আন্তঃনৈবিক আকর্ষণ বল কম থাকে। যখন বাষ্পীভূত হয় তখন ওই উপরের পৃষ্ঠ থেকে আগে বাষ্পীভূত হয়। তো এখান থেকে এই তরল কণাটি বাষ্পীভূত হয়ে উড়ে গেল, আবার দেখা যাচ্ছে ফিরে আসছে, আবার দেখা গেল উড়ে যাচ্ছে, আবার দেখা গেল ফিরে আসছে, আবার দেখা গেল উড়ে যাচ্ছে, আবার ফিরে আসছে। তার মানে প্রত্যেকটি তরলের উপরের পৃষ্ঠে ওই তরলের বাষ্প কিন্তু থাকে। সেই বাষ্প উইলিংলি স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন প্রক্রিয়ায় উড়ে যেতে চায়। কিন্তু আমাদের উপরে একটা চাপ কাজ করে, আমাদের অ্যাটমসফিয়ারে 1 atm চাপ। এই আমাদের ভূপৃষ্ঠের উপরেই সারা পৃথিবীতে 1 atm চাপ বিদ্যমান। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে চাপ তত কমে, আর ভূপৃষ্ঠ থেকে যত কেন্দ্রের দিকে যাবে তত কি, যত নিচেই যাবে তত চাপ বাড়তে থাকে। তাহলে 1 atm চাপ কিন্তু বিদ্যমান। তাহলে এই যে তরল পদার্থের কণাগুলো বাষ্প হয়ে উড়ে যেতে চাচ্ছে, কিন্তু উইলিংলি টক বগিয়ে ফুটে কিন্তু উড়ে যায় না। যদি এটা পানি হতো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন দেখতে যে টক বগিয়ে ফুটে বাষ্পীভূত হচ্ছে। কিন্তু সাধারণ তাপমাত্রা চাপে, অর্থাৎ 1 atm চাপ, তাপমাত্রা মনে করো যে আমাদের দেশে সর্বোচ্চ কত হয়, 43, 44, 45 ডিগ্রি। কিন্তু আমাদের খাল, বিল, নদী, নালা, পুকুরের পানি তো শুকায়। তো 100 ডিগ্রি তো টেম্পারেচার কোনোদিন হয় না, তাহলে শুকায় কিভাবে? এইভাবে স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন প্রক্রিয়ায় কিছু বাষ্পীভূত হয়ে উড়ে যায়, আবার কিছু ফিরে আসে। এইভাবে কিছু পানি কিন্তু বাষ্পীভূত হয়। 1 গ্লাস পানি যদি রেখে দাও, 2 মাস পরে দেখবে পানির লেয়ারটা অনেক নিচেই নেমে গেছে। তাহলে বাকি পানিটা কোথায় গেল? এই উপরের পৃষ্ঠের কণাগুলো স্বতঃস্ফূর্ত বাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয়। প্রত্যেকটি তরলের উপরের পৃষ্ঠে তার বাষ্প থাকে। এই বাষ্প তরল সাম্য অবস্থায় থাকে। এই উপরের পৃষ্ঠের বাষ্প কণা উড়ে যাওয়ার জন্য যে চাপ প্রয়োগ করে বায়ুমণ্ডলকে, সেই চাপকেই বলা হয় ওই তরলের বাষ্পচাপ। সেই চাপকেই বলা হয় ওই তরলের বাষ্পচাপ। যে তাপমাত্রায় ওই তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয়, সেই তাপমাত্রায় ওই তরলটি ফুটতে শুরু করে। ওই তাপমাত্রাকে আমরা বলি ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্কের বেসিক সংজ্ঞাটা কি? আমরা সাধারণভাবে বলি যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে বা যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পীভূত হয় তাকে আমরা বলি ওই তরলের স্ফুটনাঙ্ক। কিন্তু বেসিক্যালি কখন বাষ্পীভূত হয়, কখন ফুটতে শুরু করে? প্রত্যেকটি তরলের উপরের পৃষ্ঠে তার বাষ্প থাকে। এই বাষ্প উড়ে যাওয়ার জন্য বায়ুমণ্ডলকে একটা চাপ সবসময় দেয়। কিন্তু বায়ুমণ্ডল তো 1 atm চাপ কনস্ট্যান্টলি সবসময় আছে। তাহলে এই তরলের বাষ্প চাপ এই বায়ুমণ্ডলের চাপের সমান যখন হবে, অর্থাৎ যে তাপমাত্রায় তরল পদার্থের বাষ্প চাপ বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে, সেই তাপমাত্রাকেই বলা হয় ওই তরল পদার্থের স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক হলো যখনই ওই তরল পদার্থের উপরের পৃষ্ঠে যে বাষ্প, সেই বাষ্পের চাপ আর বায়ুমণ্ডলের চাপ যখন ইকুয়াল হয়, সমান হয়, সেই তাপমাত্রায় উইলিংলি ফুটতে শুরু করে। টকবগিয়ে তখন আমরা বুঝতে পারি
যে ফুটছে, আলোড়িত হচ্ছে। তাহলে বাষ্পচাপ কাকে বলে, স্ফুটনাঙ্ক কাকে বলে, আমরা ক্লিয়ার হলো। এখন আসো, আমি বলেছিলাম প্রথম দিনেই মনে হয়, বায়বীয় পদার্থ, আমাদের বায়ুমণ্ডলে যে বায়বীয় পদার্থ আছে, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর পানি। তাহলে এই যে বায়বীয় পদার্থ, এটা আবার দুই প্রকার কিন্তু, একটা আছে গ্যাসীয় আর একটা বাষ্পীয়। তাহলে গ্যাস ও বাষ্পের মধ্যে মৌলিক পার্থক্য কি? বায়বীয় পদার্থের কখন তাকে আমরা গ্যাস বলবো, ওই বায়বীয় পদার্থকে কখন আমরা বাষ্প বলবো। প্রত্যেকটি পদার্থের, বায়বীয় পদার্থের একটি সন্ধি তাপমাত্রা আছে, নির্দিষ্ট তাপমাত্রা আছে, দেখালাম যেটা বলেছিলাম। অর্থাৎ সন্ধি তাপমাত্রার উপরে যখন থাকবে কোনো পদার্থ, তখন তাকে বলা হবে গ্যাসীয়। আর সন্ধি তাপমাত্রায় বা তার নিচেই যখন অবস্থান করবে বায়বীয় পদার্থ, সেই অবস্থায় তার আন্তঃনৈমিক আকর্ষণ বল গতিশক্তি থেকে বেশি থাকে, সেই অবস্থাটাকে বলা হয় বাষ্প। যেমন দেখো, আমরা পানি লিখি সলিড মানে কঠিন, আবার পানি লিখি লিকুইড, সাধারণ তাপমাত্রায় পানি তরল, আবার আমরা পানি লিখি ভ্যাপার, আবার আমরা পানি লিখি গ্যাসীয়। তাহলে এই যে দেখো, পানির ভৌত অবস্থা তিনটে আমরা বলি, এটা কি কঠিন, তরল, আর এই যে বায়বীয়। বয়সী ও মনে হয় বানানটা, বানান কি হবে, বায়বীয়, বয়সী অন্তস্থ। এইটা হলো আমরা বলি বাষ্প, আর এই অবস্থাটাকে আমরা বলি গ্যাসীয়। তাহলে কখন বায়বীয় পদার্থটি বাষ্প, সন্ধি তাপমাত্রার নিচেই, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যদি হয়, কার্বন ডাইঅক্সাইড আছে আমাদের বায়ুমণ্ডলে, টেম্পারেচার যদি 31 ডিগ্রি, 31.1 ডিগ্রি, 31 ডিগ্রি, 30 ডিগ্রি, 29 ডিগ্রি, মানে 31.1 এর নিচেই যদি থাকে, তখন ওই কার্বন ডাইঅক্সাইডকে আমরা বলবো বাষ্পীয় অবস্থায় আছে। আর 31.1 ডিগ্রির উপরে কার্বন ডাইঅক্সাইড যে বায়বীয় অবস্থায় আছে, সেটাকে আমরা বলি গ্যাসীয়। অর্থাৎ আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, পানি H2O, এটা কিন্তু বলি বাষ্প। কারণ পানির সন্ধি তাপমাত্রা, পানির যে সন্ধি তাপমাত্রা, সেটা আমাদের সাধারণ তাপমাত্রার, সন্ধি তাপমাত্রার নিচেই থাকে সব সময় আমাদের যে অ্যাটমসফিয়ারে। সেই কারণে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়, বৃষ্টি হয়। এই যে পানি গ্যাসীয় অবস্থায় যখন থাকবে, তখন কিন্তু ঘনীভূত হয়ে বৃষ্টি হবে না। তো যখন পানি বাষ্পীয় অবস্থায় থাকে, তখন ঘনীভূত হয়ে কিন্তু বৃষ্টি হয়। অর্থাৎ সন্ধি তাপমাত্রার নিচের অবস্থায় যখন থাকে, সেটাকে আমরা বলবো
বাষ্পীয় অবস্থা বা বাষ্প। তাহলে গ্যাস ও বাষ্পের ভিতরে মৌলিক পার্থক্য 4টে দেওয়া আছে, দেখবা নোটে, বইতে নাও থাকতে পারে, নোটে দেখবা গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য দেওয়া আছে। তাহলে আমাদের মোটামুটি এই অধ্যায়ের যে পর্যন্ত আমি পড়াতে চেয়েছিলাম সেই পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল। রাফিন, এসছো তুমি? যে পর্যন্ত পড়াতে চেয়েছিলাম সেই পর্যন্ত হলো বইয়ের পরিবেশ রসায়নের যার যে বই আছে গ্যাসের সূত্রের প্রয়োগ পর্যন্ত আমাদের পড়ানো হয়েছে আর কি। অর্থাৎ বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে যে রাসায়নিক বিক্রিয়া ওর আগ পর্যন্ত আমাদের পড়ানো হয়েছে। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে ওর আগ পর্যন্ত কোন বইতে পার্ট 18 পর্যন্ত 13 পর্যন্ত পড়া হয়েছে, দেখো অক্ষরপত্রের বইতে পার্ট 13, আর ম্যাক্সিমাম বইতে 1.8 পর্যন্ত পড়ানো হয়েছে, অনুচ্ছেদ 1.8 পর্যন্ত বইয়ে এটা এই পর্যন্ত পড়ানো হয়েছে। এই পর্যন্ত পড়ানো মানে আমাদের এই অধ্যায়ের 70% হয়ে গেছে। ওকে, বায়ু তাহলে আমাদের বইয়ে এই 1.8 পর্যন্ত পড়ানো হয়েছে। 1.9 এর পরের থেকে আমরা পরে পড়ব। এখন আমরা গ্যাসের সূত্র সময়ের অঙ্কে চলে যাব। অঙ্ক শেষ করে আমরা একটা পরীক্ষা নিয়ে নেব। এই পর্যন্ত যে পর্যন্ত পড়ানো হয়েছে এই পর্যন্ত আমরা একটা পরীক্ষা নিয়ে নেব। সেটা যদি অঙ্ক আগামী 2 দিনে শেষ হয় তো শুক্রবারে নেব, আর আগামী 2 দিনে যদি শেষ না হয় তাহলে আগামী সপ্তাহের মাঝামাঝি নিয়ে নেব। বলে দেবো আমি কবে নেব পরীক্ষা। যে সূত্রগুলো আমরা অঙ্ক করব একটু লিখি। নাম্বার 1 আমরা এই পর্যন্ত প্রতিপাদন করেছি P1 V1 equal to P2 V2 V1 by T1 V2 by T2। 3 নম্বর P1 V1 by T1 P2 V2 by T2। 4 নম্বর PV equal to nRT PV equal to W by mRT PM equal to W by VRT। এটা হলো PM equal to DRT D equal to PM by RT। Number 4 5 P1 by T1 P2 by T2 P1 by T1 T1 P2 by D2 T2। 6 নম্বর P equal to P1 V1 plus P2 V2 V1 plus V2 বা P equal to P1 V1 P2 V2 by V। 7 নম্বর R1 by R2 সমান সমান T2 by T1 সমান সমান root over D2 by D1 সমান সমান। আর 8 নম্বর
এই যে 8টা হলো, 9 নম্বরে ছিল 1 মোল অণুর গতিশক্তি। টু, তাহলে n মোল অণুর গতিশক্তি 3n RT/2, 3W RT/2m। একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতি শক্তি 3RT/2 বড় n। এই যে এইগুলো অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এই সূত্রগুলো আমাদের অঙ্ক করতে হবে। এখানে এই অধ্যায়ে কিন্তু আমরা এই সব সূত্রগুলো কিন্তু প্রতিপাদন করেছি। প্রতিপাদন কিন্তু পরীক্ষা আসবে না, এই সূত্রের প্রয়োগগুলো কিন্তু পরীক্ষা আসবে। গতেও যে কোনো সূত্রের প্রয়োগ উদ্দীপকে দেওয়া থাকবে, সেই উপাত্তগুলো থেকে ওই সূত্রের প্রয়োগ করে তোমাকে বিশ্লেষণ করতে হবে। ঘতেও কিন্তু সেই প্রয়োগই থাকবে। তাহলে